হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি আছি শিলিগুড়িতে আমার ফ্রেন্ড মিতালির বাড়িতে। আমি আগের দিন রাত্রেই চলে এসেছিলাম, যেহেতু সকাল 7টায় আমাদের বেরোনোর কথা ছিল, তাই আমি আগের দিন রাতেই চলে এসেছিলাম শিলিগুড়িতে। আর আমাদের যেহেতু ছেলে মেয়েদের স্কুলের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছিলো, তাই আমরা একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করেছিলাম পাহাড়ে ঘুরতে যাওয়ার। পাহাড়ে হচ্ছে কার্শিয়াং ঘুরতে যাওয়ার। তো তাই জন্য আমরা সবাই কিন্তু আজকে রেডি, সকাল সকাল গাড়িও চলে এসছে। আর আমরা লাগেজগুলো সব গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর সবাই সাথে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো, একদম কেউ স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব এখানটায়। এটা হচ্ছে রোহিণী। এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা দিব। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা কার্শিয়াং পৌঁছে গেছি। আর কার্শিয়াংয়ে কিন্তু আমরা কোনো হোমস্টে নিইনি। এই যে অফিসার্স গেস্ট হাউস আছে, আমরা সেটা বুক করেছিলাম। এই যে, কারণ আমার হাজব্যান্ড ওটার ফ্যাসিলিটি পায়। তো যখন ফ্যাসিলিটি সুবিধা পাচ্ছি, তাহলে শুধু শুধু আর হোমস্টে কেন বুক করব। তো আমাদের এই অফিসার্স গেস্ট হাউসটা বুক করা হয়েছে, ওখানটায় আমরা উঠেছি। তো এখন চলো, ভিতরটা কিন্তু খুবই সুন্দর, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাই। আগে আমরা সব লাগেজগুলো নামাই, তারপর ফ্রেশ হয়ে তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। চলো রুমে চলো। দেখো, এখানে রিলস অলরেডি চালু হয়ে গেছে। হ্যালো, আমরা এখন লাগেজ নিয়ে রুমের দিকে সবাই যাচ্ছি। দেখো, এটা ব্যালকনি। ওয়াও, এখান থেকে ভিউটা দেখো জাস্ট। ওয়াও। আর এই যে ফাইনালি আমরা আমাদের রুমে এসে পড়েছি। ওয়াও, রুমটা কি সুন্দর, এত বড়। ওয়াও ফ্রেন্ডস, তোমরা রুমটা দেখেছো? জাস্ট মানে হোমস্টেতেও কিন্তু এত সুন্দর রুম পাওয়া যায় না। রুম পাওয়া যায়, যদিও হোমস্টে অনেক এত সুন্দর রুম অনেক কস্টলি হয়। তো দেখো, হতে পারে এটা ডেলের রেস্ট হাউস, কিন্তু দেখো কতটা সুন্দর। আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়বো এখন কার্শিয়াং ঘুরতে। আজকে যতটুকু পারা যায় কার্শিয়াংটা ঘুরে নেব, কারণ এখনও অনেকটা টাইম আছে, মাত্র 11:30 বাজে। মোটামুটি বিকেল 4টা-5টা অবধি টাইম আছে। তো পুরো কার্শিয়াংটা চেষ্টা করবো আজকে ঘুরে নেওয়ার, তাহলে কালকে আমরা আর অন্য জায়গায় চলে যেতে পারবো। Hello guys. আমরা কিন্তু কার্শিয়াংয়ের সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে গিদ্দা পাহাড়ে, নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়ামে। আর এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ এটাতে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবে। এটা একটা মানে দারুণ একটা ব্যাপার বাঙালির কাছে, বাঙালি না পুরো ভারতবাসীর কাছে বলতে পারো। এই নেতাজি, এখানটায় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস তার জীবনের অনেক কটা বছর এখানটায় কাটিয়ে গেছে।
তো আমরা আজকে সেই জায়গাটা দেখতে যাব। ওখানটায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে জড়িত অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু জানার আছে ওখানটায়। তো সেখানটায় গেলে আমরা সবটা দেখতে পারবো। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, তাহলে তোমরাও সবটা দেখতে পারবে, জানতে পারবে। চলো এবার আমরা ফাইনালি নেতাজি মিউজিয়ামের ভিতরে যাচ্ছি। তবে এটা হচ্ছে মেন গেট, এখান থেকে অনেকটাই উপরে হেঁটে হেঁটে উঠতে হবে। নেতাজি আচ্ছা, এই যে ক্যামেলিয়া গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোসের লাগানো। দেখো এত বছর পুরনো গাছ, কিন্তু দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এত পুরনো গাছটা। এই সেই নেতাজি মিউজিয়াম। ফাইনালি আমরা মিউজিয়ামের ভিতরে চলে এসেছি। মামা মুখটা ছিল বেশি নেতাজি, দেখ খুব মিল রয়েছে মায়ের মুখের সাথে। প্রভাবতী বোস, জানকী নাথ। এই যে এখানটা দেখছো, এখানে নেতাজির লেখা চিঠি সব এগুলো। এটা দাদার কিনেছিল। আমি পড়ে না, মানে সাউন্ডটা পড়ে। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের ওনাদের ফ্যামিলি মেম্বারদেরই রুম। আর এই যে তোমরা চিঠিগুলো দেখছো, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে চিঠি লিখেছিলেন, আর সুভাষচন্দ্র বোস নেতাজি উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন, সেই চিঠিগুলো এগুলো। না আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের নিজের রুম। আর এটা হচ্ছে ওনার, এখানে বসে উনি বই টই পড়তেন। এখানটা এটা ওনার স্টাডি টেবিল। এই যে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্টাডি টেবিল। এখানে এটাই রাইটিং টেবিল, এটা একটা পিয়ানো। এটা ওনার খুব ফেভারিট প্লেস ছিল এই রাইটিং টেবিলটা। আর ওখানে, হ্যাঁ, ওখানে বসে বসে বই টই পড়া এগুলা। লজ্জা পায়। এই হচ্ছে শরৎচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা। আর এই বাড়িটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা যে শরৎচন্দ্র বোসেরই ওনার বাড়ি। এখানটায় নেতাজি সুভাষচন্দ্র বসু, ব্রিটিশরা ওনাকে প্রায় 7 মাসের মতো নজরবন্দি করে রেখেছিলেন ওনাকে। তো এটা একটা বেশ, মানে একটা দারুণ অনুভূতি। নেতাজি যেখানে ছিলেন ওই জায়গাটা আমরা সব কিছু নিজের চোখের সামনে দেখতে পেলাম, সব কিছু ছুঁয়ে দেখতে পারলাম, সব কিছু। ওটা সুভাষচন্দ্র বসু ওনার ওয়াইফ এমিলিকে সব চিঠিগুলো লিখেছিল। স্যার, আপনি একটু যদি এই মিউজিয়ামটা সম্পর্কে একটু বলেন যে কতদিন ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস এখানটায়। নমস্কার, আমার নাম গণেশ প্রধান, আমি নেতাজি মিউজিয়াম ইনচার্জ। এই বাড়িটা আগে ছিল একজন ইংলিশ অফিসার পিটার লেসলি ওয়াট। তিনি তার থেকে নেতাজি দাদা সৌরভবাবু এই বাড়ি নিয়েছিলেন 1922 সালে। কারণ 22 থেকে 1939 এই যে পিরিয়ড আছে, এই পিরিয়ডে নেতাজি দাদা, মা, তার পুরো ফ্যামিলি, যেরকম পুজো দিয়ে পয়লা বৈশাখে, সামার ভ্যাকেশনে ওনারা এখানে আসতেন। আসা যাওয়া তো অনেকটাই ছিল। তারপর 1936-এ নেতাজিকে ব্রিটিশ গভর্নমেন্ট এখানে গৃহবন্দী করে এখানে রেখেছিল 6 মাসের জন্য। যে 6 মাস ছিলেন, আপনি এখানে দেখতে পাবেন যে 6 মাস ওনার সোকল ওয়াইফ এমিলি স্কেলকে চিঠিগুলো লিখেছিলেন। আর হরিপুরা কংগ্রেস 1938-এ যে স্পিচ দিয়েছিলেন, সেই স্পিচও এখানে লেখা উনি লিখেছেন। আপনি ভাবতে পারেন 38-এ যে স্পিচ দিয়েছেন উনি 36-এ লিখে বেরিয়েছেন 2 বছর আগে। আমরা নেতাজিকে বলি ফার বেজেন্দি,
এটা প্রমাণ এটা। আর বন্দে মাতরম নিয়ে যে বিতর্কিত হয়েছিল তার সম্পর্কে এখানে গৃহবন্দীকালীন অবস্থাতে নেতাজি জওয়াহরলাল নেহরুকে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠিগুলো লিখেছিলেন, সেগুলো আপনি দেখতে পারবেন। এখন নেতাজির বাড়ি থেকে এটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, এখন নেতাজি মিউজিয়াম হয়েছে, আপনারা সেখানে দেখতে পারবেন। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট সাইট সিন দেখতে। সেটা যাচ্ছি হচ্ছে আমরা হনুমান টপ, না? হ্যাঁ, নেতাজি মিউজিয়াম দেখা শেষ, এবার আমরা যাচ্ছি হনুমান টপ দেখতে। আর ওয়েদার কিন্তু খুবই ভালো ওয়েদার, ভাবছিলাম হয়তো বৃষ্টি থাকবে, কারণ চারিদিকে যে হারে বৃষ্টি হচ্ছে, কিন্তু যাক ভাগ্য ভালো আমাদের যে বৃষ্টি নেই। ওয়েদারটা কিন্তু একদম ঠিক যেরকম মনে মনে ভেবেছিলাম আসার আগে যে বেশ ফগি ওয়েদার থাকলে ভালো হবে, ওয়েদারটা কিন্তু ঠিক তেমনই আছে। দেখো এবার আমরা আরো উপরে উঠে গেছি, একদম খাড়া রাস্তা, মাই 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 মাই, দেখাই যাচ্ছে না রাস্তা কিচ্ছু। এত সুন্দর ওয়েদারটা হয়ে আছে, মানে পাহাড়ে আসলে কিন্তু ঠিক এই ওয়েদারটাই মানায় কিন্তু। আর মনে মনে ভাবছিলাম যেন ঠিক এই রকম একটা ওয়েদার থাকে, চারিদিকে বেশ কুয়াশা থাকবে, আর ঠিক ওরকমই ওয়েদার পেয়েছি। চলো এবার আমরা চলে এসেছি হনুমান টক।